আসসালামু আলাইকুম। আমি জুবাইর মাহমুদ ইফাত। আমাকে দিনে অবশ্যই চিনে গেছেন। তো আজকে আমরা হিস্ট্রি সেকেন্ড পেপারের, এক্ষেত্রে ভুল আছে, হিস্ট্রি সেকেন্ড পেপারের আজকে আমরা চ্যাপ্টার 6 এই অধ্যায়টা আমরা টেস্ট পেপার সলভিং এবং রিভিশন ক্লাস করব। ঠিক আছে, তো আমরা যদি প্রথমেই যাই, যা আমাদের যে ইটা আছে, প্রথম যে সৃজনশীলটা আছে, এখানে আমরা প্রথমেই দেখতে পারবো যে এক্ষেত্রে বলা আছে যে আমাদের ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ফ্রেডরিক এবার্ট। ঠিক আছে, ফ্রেডরিক এবার্ট ছিলেন ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। আচ্ছা, তারপর দেখা যাক খতে বলা আছে এক্ষেত্রে যে ভেটো ক্ষমতা বলতে কি বোঝায়। ভেটো ক্ষমতা বলতে আসলে ভোট বোঝায়। ভেটো বলতে মূলত আমাদের ভোটকে বোঝায়, তবে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ভেটো বলতে মেইনলি বোঝায় হচ্ছে আমি মানি না। ঠিক আছে, ভেটো বলতে মূলত আমি মানি না, এই বিষয়টাকে বোঝানো হয়। তো ভেটোর সাথে আমাদের এই ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে মূলত আমাদের যে এশিয়ার নিরাপত্তা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টি স্থায়ী সদস্য আছে, যারা হলো তোমার ইউএসএ, তারপর ইউকে, রাশিয়া, চীন। ঠিক আছে, এরা যে আছে, তো এদের মধ্যে যদি কেউ চায় তোমার ঠিক আছে, এই 5 যে সদস্য আছে এদের মধ্যে যদি কেউ বলে যে না, একটা প্রস্তাব ধরো দেয়া হলো, ঠিক আছে, একটা প্রস্তাব দেয়া হলো, একটি প্রস্তাব দেওয়া হলো, ওই প্রস্তাবে ধরো 4 জন রাজি হলো। ঠিক আছে, 4 জন রাজি হলো এবং ধরো একজন ভেটো দিল, এই প্রস্তাবটা নাকচ হয়ে যাবে। 5 জনের মধ্যে 5 জনকে এইটার মধ্যে রাজি হইতে হবে। যদি এর মধ্যে একজনও তোমার বলে যে না, এটা আমি মানি না, তাহলে তোমার এটা হবে না, যে ভেটো যদি প্রদান করে। ঠিক আছে, এই জন্য কিন্তু দেখা যায় যে অনেক প্রস্তাব কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে পাস হয় না, অনেক জরুরি যেগুলো দেখা যাচ্ছে যে পাস হয় না, কারণ এর মধ্যে যখন একজন, বিশেষ করে তোমার আমেরিকা এবং রাশিয়া, এই দুইটা দেশ মূলত দেখা যাচ্ছে যে একদিকে থাকে, এবং বর্তমানে দেখা যাচ্ছে যে তোমার চীন এবং রাশিয়া একদিকে থাকে, এবং দেখা যাচ্ছে যে আমাদের আমেরিকা, ব্রিটেন কিংবা ফ্রান্স এরা অন্য পাশে থাকে। ঠিক আছে, তো আমরা যদি দেখি এক্ষেত্রে গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের উল্লিখিত বর্ণনা তোমার পাঠ্যবের কোন অঙ্গ সংগঠনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, কোন অঙ্গ সংগঠনকে। তো আমরা যদি আমাদের পাঠ্য বই থেকে আমরা পড়েছি, এবার উদ্দীপকটা যদি দেখি, রাজশাহীর মেহেরচণ্ডী একটি সমৃদ্ধ গ্রাম, এই গ্রামে অনেক সম্ভ্রান্ত লোকের বাস, এদের মধ্যে 5টি পরিবার, দেখো 5টি পরিবার একটি হিন্স দেওয়া আছে, অধিক সম্ভ্রান্ত গ্রামের শান্তি শৃঙ্খলা এই 5 পরিবারের হাতে, শান্তি শৃঙ্খলা এই 5 পরিবারের হাতে, গ্রামের শান্তি রক্ষায় কমিটি ছিল, তাদের স্থায়ী পদ রয়েছে। ঠিক আছে, এই যে 5টা সদস্য, তাদের কিন্তু স্থায়ী পদ আছে। মূলত গ্রামের শান্তি কমিটি, মূলত গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাফল্য ব্যর্থতা অনেকটা এদের উপর নির্ভরশীল করে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 5টি সদস্য আছে এবং যারা তোমার মেনলি স্থায়ী সদস্য। ঠিক আছে, তো আমরা কিন্তু এতে একটা বিষয় বুঝতে পারি, এরা হচ্ছে তোমার ওই যে আমরা যে বললাম ইউকে, ইউএস, রাশিয়া, ফ্রান্স এবং চীন, যে জাতীয় আমাদের জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে 5 জন স্থায়ী সদস্য, তাদের কথা বলা আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কোন সংগঠনকে বোঝানো হচ্ছে, এটা হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কে এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমে বলবো যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের 6টা যে অঙ্গ সংগঠন আছে তার মধ্যে একটা, এবং এর মোট সদস্য আছে 15টি, যার মধ্যে তোমার 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। ঠিক আছে, যাদের মেয়াদকাল থাকে তোমার 2 বছর করে। ঠিক আছে, আর এদের তো কোনো মেয়াদকাল নেই, এরা যতদিন জাতিসংঘ আছে অতদিন এরাও আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো ব্যাখ্যা করবা, তারপর ব্যাখ্যা করার পরে বলবা যে এই জাতিসংঘের ইটা তৈরি হয়েছে মূলত কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে, যেহেতু এরা বড় বড় দেশ এবং এরা উন্নত দেশ, তো এদের একটা তোমার মত থাকে। ঠিক আছে, যেমন তো উদ্দীপকে আমরা কিন্তু এরকম একটা বিষয় দেখতে পারি যে 5টা সদস্য, 5টা পরিবার আছে, সম্ভ্রান্ত পরিবার, যারা বিভিন্ন ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তোমার বিভিন্ন নিয়ে থাকে, এবং তারা মূলত আসলে কি, তারা হচ্ছে স্থায়ী সদস্য। তো আমরা যদি দেখো এই ক্ষেত্রে আমরা যদি ঘতে যাই, দেখো এই ক্ষেত্রে বলা আছে বিশ্ব শান্তি রক্ষায় উক্ত সংগঠন। বিশ্ব শান্তি রক্ষায় উক্ত সংগঠন কোনটা, দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে অঙ্গ সংগঠন, মানে এই সংগঠনটার যে 6টা সংগঠন আছে সেটার। উক্ত সংগঠন বলতে কি বোঝায়, উক্ত সংগঠন বলতে আসলে কিন্তু এই ক্ষেত্রে মেনলি আমাদেরকে জাতিসংঘকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, জাতিসংঘ। তো জাতিসংঘ দেখো এই ক্ষেত্রে কি জানতে চাওয়া হয়েছে, জাতিসংঘের যে সাফল্য এবং যে ব্যর্থতা,
এই বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে। তো জাতিসংঘের যদি আমরা সাফল্য ব্যর্থতা দেখি, দেখো জাতিসংঘ কিন্তু কত সালে গঠিত? 1939 সালে। এটা কিন্তু তোমার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা এইটা থেকে কিন্তু এটা পরবর্তীতে তোমার 1939 সালের যে এইটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে কিন্তু এটা তোমার গঠিত হয়, ঠিক আছে। তো আমরা যদি এই ক্ষেত্রে দেখি যে তোমার বলা হচ্ছে যে এটা কিন্তু দীর্ঘ 70 দশক ধরে এটা টিকে আছে, ঠিক আছে, প্রতিষ্ঠাকালীন সময় থেকে। এবং এটা দেখো তুমি বিশ্বের যত বড় যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু দেখো এই পর্যন্ত কিন্তু আর কোনো বিশ্বযুদ্ধ হয়নি। এতগুলো বছর চলে গেলেও কিন্তু আর কোনো, যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 20 বছরের অন্তরের মধ্যে 2টি বিশ্বযুদ্ধ হয়, ঠিক আছে, 2টি বিশ্বযুদ্ধ হয়। কিন্তু দেখো এখন 70 বছরের মধ্যে নো ওয়ার, ঠিক আছে, নো ওয়ার্ল্ড ওয়ার এখন পর্যন্ত। এটার একটা বড় অবদান কিন্তু তোমার এই জাতিসংঘের, ঠিক আছে, জাতিসংঘের কিন্তু একটা বড় অবদান আছে। কারণ কি দেখো তুমি, যেমন আমাদের কি যুদ্ধ হইতে পারতো, যেমন সর্বপ্রথম যদি আমরা আমাদের কথা বলি, এই যে বাংলাদেশ এবং যে পাকিস্তানের যে যুদ্ধটা হয় 1971 সালে, দেখো যদি জাতিসংঘ না থাকতো বা যদি জাতিসংঘের ভূমিকা না থাকতো, তাহলে এই ক্ষেত্রে কেমন হইতে পারতো? ধরো এই ক্ষেত্রে আমাদের বিডির পক্ষে, ঠিক আছে, কে ছিল? বিডির পক্ষে ছিল রাশিয়া, আর কে ছিল? ইন্ডিয়া ছিল, ইউকে ছিল। আর এই ক্ষেত্রে দেখো পাকিস্তানের পক্ষে কে ছিল? পাকিস্তানের পক্ষে ছিল ইউএসএ। তারপর কে ছিল তোমাদের? এদিকে ছিল চায়না, ঠিক আছে। দেখো এখন যদি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আছে, আমরা এই ক্ষেত্রে জানি যে রাশিয়া এবং ইউএস এর মধ্যে কিন্তু একটা স্নায়ু যুদ্ধ তখন চলমান, ঠিক আছে। তো ধরো এই যখন যুদ্ধটা হইলো, তখন যদি কোনো সংগঠন বা কোনো বড় সংগঠন কোনো কাজ না করতো, তখন কি হইতে পারতো? তখন দেখো এই ক্ষেত্রে কিন্তু হইতে পারতো যে, দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার এই রাশিয়া আর ইউএস এর কিন্তু একটা যুদ্ধ লেগে যেত। এবং যখন তোমার রাশিয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো আবার পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়ার আছে। ইন্ডিয়া কিন্তু যদিও এক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করছে, বা একদম শেষের দিকে তোমার তারা যৌথ বাহিনী পাঠিয়েছিল বা ভারতীয় সেনাবাহিনী পাঠিয়েছিল, শুরু থেকে কিন্তু তারা কোনো ছিল না, শুধুমাত্র তারা এমনি কূটনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রে তোমারই করেছিল, সামরিক ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে এই কারণে। কিন্তু যখন দেখো তোমার এই ক্ষেত্রে ইউএসএ তোমার যুদ্ধ জাহাজ পাঠালো, তখন কিন্তু রাশিয়া কিন্তু এই ক্ষেত্রে একটা বড় যুদ্ধ লেগে যাইতে পারতো। তখন ইউএস এর সাথে চায়না এরা কিন্তু মিলে যেত একটা দল, এবং এই 4টা দেশ মিলে কিন্তু একটা দল। দেখো এটা কিন্তু অলরেডি একটা বিশ্বযুদ্ধের, কারণ বড় 2টা দেশ কিন্তু এক্ষেত্রে জড়িয়ে গেছে, ঠিক যেমনটা হয়েছিল আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, ঠিক আছে। মূল যুদ্ধটা ছিল কিন্তু অস্ট্রিয়া এবং বসনিয়ার মাঝে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে জার্মানি কিন্তু তোমার কাকে হামলা করে দেয়? ফ্রান্সকে হামলা করে দেয়। এবং একই সাথে তোমার জাপান কিন্তু তোমার সাথে, জার্মানির সাথে মিলে কিন্তু পরবর্তীতে তোমার ইউএস এর উপরে হামলা করে, এবং ইউএসএ পরবর্তীতে 2টা পারমাণবিক বোমা মারে জাপানের উপরে, এবং এই বিষয়গুলো কিন্তু তোমার ঘটে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা যুদ্ধ লেগে যাইতে পারতো। তাছাড়াও দেখো আরো কি যুদ্ধ আছে তোমার। হাঙ্গেরির সংকট ছিল, তারপর তোমার ইউএসএ ভিয়েতনামের যুদ্ধ ছিল, তারপর তোমার দেখো এক্ষেত্রে ইসরায়েল আরবের যুদ্ধ ছিল, ইরান ইরাক যুদ্ধ ছিল, কোরিয়ার যুদ্ধ ছিল, ঠিক আছে। ইন্দোনেশিয়া নামবে, এই দেখো স্বাধীনতা ছাড়া উপনিবেশ বিলোপ, ঠিক আছে, উপনিবেশে বাদ যেটা ছিল তোমার ইউকের, এটা কিন্তু তখন থেকে বিলোপ হওয়া শুরু করে, ঠিক আছে। 1950-এর দশক থেকে আস্তে আস্তে সব দেশ থেকে তারা কিন্তু ঔপনিবেশিক বাদটা কিন্তু সরিয়ে নিতে থাকে। এইগুলা কিন্তু সবই তোমার জাতিসংঘের গুরুত্ব, ঠিক আছে, সাফল্য। তারপরে এই ক্ষেত্রে দেখো সবারই কিন্তু কিছু কলঙ্ক থাকে, ঠিক যেমন চাঁদেরও কিছু কলঙ্ক আছে, এদের কম, কিন্তু এদের দেখো তোমার কিছু কিন্তু ব্যর্থতা ছিল, ঠিক আছে। এই ব্যর্থতাগুলো কি দেখো, এই ব্যর্থতাগুলো ছিল তোমার জন্মলগ্ন থেকে মার্কিন সোভিয়েত স্নায়ুযুদ্ধের ফলে বহু সিদ্ধান্ত কার্যকর করা যায়নি, ঠিক আছে। যেহেতু এই 2টা দেশই তোমার নিরাপত্তা পরিষদের সদস্য এবং এদের তোমার আলাদা একটা ভেটো প্রয়োগ ক্ষমতা আছে, তো এই জন্য কিন্তু এই 2টা দেশে, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্ষেত্রে রাজি, সেই ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন রাজি না, সোভিয়েত ইউনিয়ন যে ক্ষেত্রে রাজি, সেই ক্ষেত্রে কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র রাজি না। কিন্তু দেখো 1991 সালে কিন্তু যখন তোমার সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো এবং সোভিয়েত ইউনিয়ন তোমার 15টি ভিন্ন রাষ্ট্র গঠিত হলো, ঠিক আছে, 15টি ভিন্ন রাষ্ট্র গঠিত। এর মধ্যে তোমার আমাদের বর্তমানে কিন্তু দেখো যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া দুইজনই কিন্তু সোভিয়েত ইউনিয়নের আন্ডারেই ছিল, ঠিক আছে। এরা যখনই হয় তখন কিন্তু তোমার একক পরাশক্তি কে থেকে যায়? আমেরিকা কিন্তু তখন একক পরাশক্তি থেকে যায়, এবং এইটাই কিন্তু সে এই সুযোগটা ব্যবহার করে জাতিসংঘের উপর। তখন কিন্তু সে জাতিসংঘের উপর বল প্রয়োগ করতে থাকে, ঠিক আছে, ক্রমাগত, যে কারণ সে একমাত্র তখন পরাশক্তি, ঠিক আছে। তো পরিশেষে এটাই বলা যায় যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেমন সফলতা রয়েছে তেমনি ব্যর্থতাও রয়েছে, ঠিক আছে, এই বিষয়টা।
তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের আন্তর্জাতিক আদালতে বিচারক কতজন, বিচারক হচ্ছে আমাদের আন্তর্জাতিক আদালতে 15 জন, ঠিক আছে। তারপর দেখো খতে বলা হচ্ছে ভেটো কি, এটা আমরা অলরেডি বলে আসছি, ভেটো কি আমি মানি না, এটা বোঝানো হয়। তারপর গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি তোমার পাঠ্যবের কোন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে সংঘর্ষে লিপ্ত দুটি রাষ্ট্র আগ্রাসী কর্মকাণ্ড চালাতে থাকলে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিকারের জন্য প্রচেষ্টা চালায়, অবশেষে উক্ত প্রতিষ্ঠানের মধ্যস্থতায় এই সংঘর্ষের পরিসমাপ্তি ঘটে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। কি প্রতিষ্ঠায়? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই সংস্থার উদ্দেশ্য সত্যি প্রশংসনীয়। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কোন এটার কথা বলা হচ্ছে, কোন প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্য রয়েছে, এটা যদি আমরা দেখি, দেখো তোমার এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানটা সেটা কিন্তু জাতিসংঘ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বিশ্ব দেখো তুমি 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন কিন্তু বিশ্বের শান্তির জন্য নেতৃবঙ্গ একটি সংগঠন গঠনের প্রয়োজন করে। এর জন্য কিন্তু আমেরিকার যিনি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং আমাদের ইউকের যিনি ছিলেন উইনস্টন চার্চিল, তারা কিন্তু আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস রণতরিতে মিলিত হন এবং সেখানে কিন্তু আটলান্টিক সনদ ঘোষণা করেন এবং যার মধ্যে দিয়ে কিন্তু তোমার দেখো 1945 সালে এই সকল পর্যায়ক্রমে জাতিসংঘে কিন্তু কার্যই হয়। যে দেখো 43 সালে মস্কো সম্মেলন, 41 সালে ইয়াল্টা সম্মেলন, 42 সালে ওয়াশিংটন সম্মেলন এবং 45 সালে কিন্তু আমাদের সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে হয়। তো আমরা এই ইটার মাধ্যমে কিন্তু পরবর্তীতে এই যে দুইটা শক্তি ছিল, একটা ছিল অক্ষর শক্তি এবং আরেকটা ছিল তোমাদের মিত্র শক্তি। এই মিত্র শক্তি যখন এই দুইটার মাধ্যমে তোমার একটা হয়, যুদ্ধ হয়, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই জাতিসংঘ পরবর্তীতে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পরেই কিন্তু সে আসলে প্রচেষ্টা চালিয়ে এইটা পরিসমাপ্তি ঘটায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অতএব আমরা বুঝতে পারি যে উদ্দীপকের যে ইটার কথা বলা আছে, ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা কোনটা? এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। ইউনাইটেড নেশনস। তারপর দেখো উক্ত সংগঠনের সাফল্য, যেটা আমরা মাত্রই বলে আসছি প্রিভিয়াস যে এইটা ছিল, এই দেখো প্রিভিয়াস যে এইটা ছিল এটার মধ্যে কিন্তু আমরা দেখো উক্ত সংগঠনের সাফল্যতা বর্ণনা করে আসছি, ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমরা ব্যর্থতা বর্ণনা করেছি। এই ক্ষেত্রে আমাদের ব্যর্থতার দরকার নেই, শুধুমাত্র সাফল্য বর্ণনা করলেই হবে, ঠিক আছে। দেখো তারপর তোমার এই ক্ষেত্রে দেখো পরবর্তী আমরা সৃজনশীলে যদি যাই, পরবর্তী সৃজনশীলে দেখো বলা হচ্ছে আমাদের যেটা ছিল আমাদের রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড 2022 ছিল, গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিবকে, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি, ঠিক আছে, তিনি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণ কি। আমাদের যদি আমরা অক্ষ শক্তির কথা বলি কিংবা মিত্র শক্তির, অক্ষ শক্তি কারা ছিল দেখো, দেখবা যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু যুক্তরাষ্ট্র ছিল না, ঠিক আছে। অক্ষ শক্তি কারা ছিল? অক্ষ শক্তি ছিল আমাদের তোমার ইতালি, তারপর ছিল আমাদের জার্মানি, তো প্রথমেই না বললে নয়, ঠিক আছে, জার্মানি। তারপর দেখো ইতালি, আর ছিল কে? আর ছিল জাপান, ঠিক আছে, জাপান ছিল। আর এই ক্ষেত্রে যদি আমরা বলি মিত্র শক্তির কথা, এই ক্ষেত্রে মিত্র শক্তি ছিল তিনটা দেশ, যে তিনটা দেশ কারা কারা ছিল? তোমার ব্রিটেন ছিল, রাশিয়া ছিল এবং কে ছিল? ফ্রান্স, ঠিক আছে, এই তিনটা দেশ ছিল এবং এইগুলা কিন্তু মূলত বড় শক্তি, এই বড় শক্তির দেশগুলো ছিল। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো কোথাও আমেরিকা কিন্তু নাই। কিন্তু আমেরিকা কখন আসলো? আমেরিকা আসলো মূলত যদি আমরা এই ক্ষেত্রে দেখি, দেখো আমেরিকা আসলো আমাদের কিন্তু তোমার ওই দেশে যে মানুষগণ ছিল তারা প্রথম থেকে তোমার একটা তোমার এই যে মিত্র শক্তির দিকে, অর্থাৎ যারা গণতন্ত্রের পক্ষে ছিল, যেহেতু আমাদের ইতালি বলো কিংবা জাপান বলো সাম্যবাদ ছিল, ইতালিতে ফ্যাসিস্ট ছিল এবং আমাদের যদি জার্মানির কথা বলি, জার্মানিতে ছিল নাৎসিবাদ, ঠিক আছে, এই সব দেশে কিন্তু গণতন্ত্র ছিল না। তো সাধারণ মানুষ কিন্তু আসলে দেখো তোমার গণতন্ত্রের পক্ষে ছিল, কিন্তু পরবর্তীতে তোমার এই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র কোনো পক্ষে ছিল না। কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখবো যে এই ক্ষেত্রে দেখো তোমার এই দেশে যে কংগ্রেসের যারা লোক ছিল তারা পরবর্তীতে আইন পাশ করে যে না, যুদ্ধে অংশগ্রহণ নেওয়া উচিত, এবং পরবর্তীতে কিন্তু জাপান কিন্তু ডিরেক্ট কিন্তু তোমার আমেরিকার মধ্যে হামলা করে, এবং যখন জাপান আলটিমেটলি হামলা করে দেয় তখন
আলটিমেটলি কিন্তু এই যে ইটা ছিল তোমার যারা তোমার এই যুক্তরাষ্ট্র তারা কিন্তু সরাসরি তোমার আর তখন এই নিরপেক্ষতা বজায় না রেখে তারা সরাসরি মিত্র শক্তিতে যোগ দেয় এবং এই জাপানের এই এক ভুলের কারণে নিজেদেরকে চরমভাবে খেসারত দিতে হয়। প্রথমত তাদের দুইটা অঞ্চলের মধ্যে বোম ফেলানো হয়, ঠিক আছে, হিরোশিমা নাগাসাকিতে, এবং দ্বিতীয়ত যেটা হয় পরবর্তীতে তারা কিন্তু যুদ্ধেতেই হয়, কারণ আমেরিকার কাছে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র, ঠিক আছে, তারা কখনো অস্ত্রশস্ত্র দিক দিয়ে তারা কখনো পুয়ার ছিল না, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন তারা এই কারণে যখন তারা যুদ্ধে যোগ দেয় তখন কিন্তু মিত্র শক্তির জন্য কোনো কিন্তু অস্ত্রশস্ত্রের আর কিন্তু অভাব পড়েনি। তারা ক্রমাগতভাবে ব্রিটেন বলো, ফ্রান্স বলো কিংবা রাশিয়া বলো, তাদেরকে তারা ক্রমাগতভাবে যুদ্ধ সাপ্লাই করতে থাকে, অস্ত্রশস্ত্র করতে থাকে, সরবরাহ করতে থাকে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত সংগঠনের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন আন্তর্জাতিক সংগঠনের মিল আছে। আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। একটি আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে এই মিশন কার্যকর করা হয়। কোন সংগঠনের মাধ্যমে? কোন সংগঠনের মাধ্যমে? এটা কি বলার প্রয়োজন আছে? এটা হলো আমাদের জাতিসংঘের মাধ্যমে। আচ্ছা, একটা বিষয় কি তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আমরা এই যে 3 নাম্বার সৃজনশীলে আছি, এই 3 নাম্বার সৃজনশীলের মধ্যে প্রতিটা সৃজনশীলে কিন্তু একটা বিষয় কিন্তু আমাদের কমন। দেখো জাতিসংঘ, এই মূল বিষয়টাই আমরা দেখবো। এই প্রতিটা যতগুলো আমরা সৃজনশীল দেখবো, এই প্রত্যেকটা সৃজনশীলে এই একটা বিষয়ের কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারবো, ঠিক আছে। জাতিসংঘ, তার মানে আমরা কি করতে পারি? জাতিসংঘের প্রতিষ্ঠা, জাতিসংঘের ভূমিকা, জাতিসংঘের সফলতা, জাতিসংঘের ব্যর্থতা, এই বিষয়গুলো যখন তুমি পড়বা, যখন আমাদের বললো যে সফলতা কি কি, ঠিক আছে, সফলতা কি কি, এই সফলতাগুলো তুমি পয়েন্ট করে দিলা 1 2 3 4, ঠিক আছে, এইভাবে তুমি পয়েন্ট করে দিলা। ঠিক একইভাবে যখন তোমার ব্যর্থতা বলবে, ঠিক আছে, একইভাবে তুমি উল্লেখ করলা ব্যর্থতা, সফলতা, কিংবা তাছাড়া আমাদের দেখো এই ক্ষেত্রে বলতে পারে তার প্রতিষ্ঠাটা কিভাবে হয়, ঠিক আছে, কি কি সম্মেলনের মাধ্যমে, ওই বিষয়গুলো তোমার মনে রাখলা। দেখছো প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে, জাতিসংঘের এই বিষয়টা। অতএব আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে এই চ্যাপ্টারটা থেকে, চ্যাপ্টার 6 থেকে তোমার এই জাতিসংঘের গুরুত্বটা ঠিক কী পরিমাণ। তো দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কোন পাঠ্যপুস্তকে শান্তিরক্ষা মিশনে কে প্রেরণ করে? এই তোমার জাতিসংঘ প্রেরণ করে, ঠিক আছে। এবং এই দিক দিয়ে কিন্তু তোমার প্রতি বছর কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে শীর্ষ দেশ থাকে বাংলাদেশ। তো এই ক্ষেত্রে দেখো প্রথমে তোমার এই ক্ষেত্রে জাতিসংঘের যে প্রতিষ্ঠাকালীন যে এইটা প্রতিষ্ঠা, যে রুজভেল্ট এবং চার্চিল মিলে যে তোমার এই রণতরীর মধ্যে যে তোমার জাতিসংঘ প্রতিষ্ঠা করে এটা, এবং তারপর যে সম্মেলনের কথা আগে বলা হয়েছিল 42 সালের, 43, 41 এবং 45 সালের যে সম্মেলন, সেটা বলতে হবে। এবং এই সংগঠন কি করে? তোমার নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে কিন্তু সহায়তা করে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আমরা উদ্দীপকেও একই জিনিস দেখতে পারি, ঠিক আছে, যারা শান্তি রক্ষা মিশনে তোমরা কাজ করে থাকে। অতএব আমরা কি বুঝতে পারি যে আসলে উদ্দীপকে কিন্তু আমাদের জাতিসংঘের কথাই কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা আছে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত সংগঠনটির ভূমিকা। আমরা যদি দেখি এক্ষেত্রে ভূমিকা বলো কিংবা সফলতা বলো, ঠিক আছে, এই দুইটা বিষয় কিন্তু একই। ভূমিকা বলতে কি বোঝায়? যে আসলে সে কতটুকু সফল হয়েছে, সে আসলে তার কাজগুলো কতটুকু কার্যকর হয়েছিল, ঠিক আছে, এই বিষয়টি কিন্তু আমাদের এক্ষেত্রে করতে হবে যে বিশ্ব শান্তি রক্ষা এবং নিরাপত্তা রক্ষায় উক্ত সংগঠন তথা কিন্তু এই জাতিসংঘের সাফল্যগুলা যেগুলো আমরা অলরেডি বলে এসেছি, ওই বিষয়গুলো তোমার এক্ষেত্রে আবার বলতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে পয়েন্ট দিয়ে দেওয়ার ট্রাই করবা যেটা তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে, সুন্দর দেখাবে, ঠিক আছে, যেটা আমি প্রতিটা ক্লাসে আমি কিন্তু বলে এসেছি, ঠিক আছে। তারপর যদি এক্ষেত্রে আমরা দেখি, দেখো তোমার এক্ষেত্রে যদি আমরা দেখি বাংলাদেশ ও মায়ানমার সমুদ্র সীমা বহুদিন ধরে সমুদ্র সীমা নিয়ে ঝামেলা চলছে, ঠিক আছে। তারপর কিন্তু সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, বিষয়টিকে সমাধান করে একটি স্থায়ী দিক নির্দেশনা প্রদান করে, যা উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা আসলে দেখো আমাদের এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, আমাদের দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে উদ্দীপকে তোমার পাঠ্যবের কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই ক্ষেত্রে আমরা মূলত বুঝতে পারি এটা জাতিসংঘের একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের তোমার আন্তর্জাতিক আদালত, ঠিক আছে। এই ক্ষেত্রে মূলত আমাদের, কারণ এই ক্ষেত্রে বিচার বিষয়ক যে বিষয়গুলো আছে এগুলা কে সমাধান করে থাকে? এগুলা সমাধান করে থাকে তোমার আন্তর্জাতিক আদালত, ঠিক আছে, আন্তর্জাতিক আদালত এই বিষয়গুলো সমাধান করে থাকে। আচ্ছা, তারপর যদি আমরা তোমার এইটা তো আছে, আমরা বুঝতে পারলাম ঘতে কি বলা হচ্ছে, উক্ত প্রতিষ্ঠান কি দায়িত্ব, উক্ত প্রতিষ্ঠান কি দায়িত্ব পালনের যথাযথ ভূমিকা। উক্ত প্রতিষ্ঠান বলতে এই ক্ষেত্রে মূলত আমাদের জাতিসংঘ বলো কিংবা জাতিসংঘের যে অঙ্গ সংগঠন, এদের তোমার ভূমিকাগুলা বলতে বলা হচ্ছে। আচ্ছা, আমরা প্রথম থেকে যদি
আসি। জাতিসংঘের প্রথম মহাসচিবকে আমরা অলরেডি অনেকবার দেখছি, ঠিক আছে, দেখে আসছি। এটা কি আটলান্টিক চার্টার বলতে কি বুঝি, আটলান্টিক চার্টারে এই কথাটা কিন্তু আমরা বলে এসেছি। তারপরে যদি বিস্তারিতভাবে বলতে যাই তাহলে এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমার আটলান্টিক চার্টার বলতে আসলে বোঝানো হয় যখন তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, একটি আন্তর্জাতিক সংগঠন গড়ার জন্য যারা তোমার বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। এর জন্য কিন্তু আমরা তোমার আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং আমাদের যারা তোমার ইউকের যারা প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, এরা দুজন কিন্তু তোমার আটলান্টিক মহাসাগরে তোমার যে তোমার ছিল তোমার ওয়েলস যে রণতরী, ঠিক আছে, ওই রণতরীর মাধ্যমে তারা একটি সনদে স্বাক্ষর করে দুই দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, এবং যেটা নাম হচ্ছে তোমার আটলান্টিক চার্টার বলা হচ্ছে এটাকে, ঠিক আছে, যেটা আসলে মেইনলি আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটা চার্টার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে এটা আমাদের কাকে বোঝানো হচ্ছে, এটা আমাদের আন্তর্জাতিক আদালতকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, জাতিসংঘের অঙ্গ সংগঠন তথা আন্তর্জাতিক আদালতকে বোঝানো হচ্ছে। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে মানুষ বিশ্ব শান্তি রক্ষায় তোমার একটি আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে থাকে, যা থেকে তোমার পরবর্তীতে কিন্তু তোমার জাতিসংঘের জন্মটা হয়। এবং জাতিসংঘ জন্মের পরে এর কিন্তু জাতিসংঘের 6টি মূল সংস্থা ছিল, যার মধ্যে একটি ছিল তোমার আন্তর্জাতিক আদালত, যার আমাদের এই কোথায় প্রথম মূল যেইটা সেটা সদর দপ্তর অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এই সংগঠনটা কিন্তু আমাদের দেখো যখন তোমার সমুদ্র সীমা, আমাদের যে বঙ্গোপসাগরের যে সমুদ্র সীমা আছে এটার কিছু অংশ তোমার ভারত এবং কিছু অংশ মায়ানমার দাবি করে আসছে, ঠিক আছে। এবং পরবর্তীতে কিন্তু যখন তোমার মূলত বাংলাদেশ এবং মায়ানমারের যে সমুদ্র সীমা এটা নিয়ে তোমার আন্তর্জাতিক আদালতে করা হয়, এবং এটার ট্রায়াল শেষে এটা এই ক্ষেত্রে বাংলাদেশকে জয় ঘোষণা করা হয়, জয়যুক্ত ঘোষণা করা, এবং ওই বিষয়গুলো তোমার বাংলাদেশে তোমার করা হয়, ঠিক আছে, বাংলাদেশের পক্ষে রায় দেওয়া হয়। এবং বাংলাদেশ এবং ভারতের যে সমুদ্র সীমা নিয়ে ছিল ওইটা আন্তর্জাতিক আদালতে না, আর একটা আদালতেই করা হয়েছিল, ওইটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তোমার জয়যুক্ত হয়। কারণ আমরা জাতি হিসাবে খুবই নম্র ভদ্র জাতি, সরল জাতি, আমরা কারোটা মেরে খাই না, আমাদেরটা বরং মানুষ মেরে খায়, ঠিক আছে। তো আমরা কিন্তু কারো সমুদ্র সীমায় যায়নি, কিন্তু ভারত এবং মায়ানমার কিন্তু আমাদেরকে নরম পেয়ে তোমার এই ক্ষেত্রে গরম দেখাচ্ছিল, এবং পরবর্তীতে কিন্তু এই আন্তর্জাতিক আদালত কিন্তু পরবর্তীতে করে না ভাই তোমরা কি জন্য এই ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছো, সমুদ্র সীমায় হস্তক্ষেপ করছো। এবং পরবর্তীতে যদি আমরা তোমার এই ক্ষেত্রে ঘতে দেখি উক্ত প্রতিষ্ঠান কি দায়িত্ব পালনে যথাযথ, ঠিক আছে, এদের কি দায়িত্ব পালনগুলো পালন করেছে, ঠিক আছে। দেখো আন্তর্জাতিক আদালতের যে দায়িত্বগুলা দেখো এই ক্ষেত্রে কি করে, তারা বিভিন্ন দেশের যে বিরোধগুলা এই বিরোধগুলো তোমার করে, যেমন এই ক্ষেত্রে তুমি দিবা যে বাংলাদেশের ক্ষেত্রে তোমার বাংলাদেশ এবং মায়ানমারের যে বিষয়গুলো আমি মাত্র বললাম যে আন্তর্জাতিক নিয়ে তোমার সমুদ্র সীমানে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে প্যারা এসে, এবং এই ক্ষেত্রে তোমার এটা কিভাবে গঠিত হয় এইগুলা, এবং তুমি এই পয়েন্ট দিয়ে শেষে তোমার এগুলো করতে হবে যে এই বিষয়গুলো এই ক্ষেত্রে সে করছে, ঠিক আছে, স্থাপনের মাধ্যমে সে যথাযথ ভূমিকা পালন করছে, শান্তি স্থাপনের মাধ্যমে এবং যথাযথ তোমার মাধ্যমে বিচারিক কার্যক্রমের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখো এই ক্ষেত্রে দেখি যে আমরা পরবর্তী সৃজনশীল হলোকাস্ট কি, হলোকাস্ট ভাই খুবই খারাপ একটা বিষয়, ঠিক আছে। এই যে হলোকাস্ট বলতে তোমার এই ক্ষেত্রে জার্মানি যে তোমার যে করে, জার্মানি যে তোমার ইহুদি নিধন করে, ঠিক আছে, ইহুদি নিধন, এটাই হচ্ছে মূলত তোমার হলোকস্ট, ঠিক আছে। হ্যাঁ, বলতে পারো যে ইহুদিরা জাতি হিসাবে খুবই খারাপ, যারা মুসলিমদের দেখতে পারে না, আর হিন্দুদেরকে তো ভাই তারা মানুষ মনে করে না, যেটা আমার কথা না ভাই, এটা তাদের কথা, যে মূর্তি পূজা যারা করে, ঠিক আছে, যেহেতু হিন্দুদের বিভিন্ন মূর্তি তারা করে পূজা করে, এটা তারা দেখতে পারে না, ঠিক আছে, তারা সম্পূর্ণভাবে বলে কিন্তু যে আমরা মূর্তি পূজকদের মানুষ মনে করি, ঠিক আছে। এরকম যেমন তোমার দেখো এক্ষেত্রে যদি তো হলোকাস্ট আসলে যদিও ইহুদিরা খারাপ ছিল বা খারাপ কিংবা ভালো, কিন্তু এটা ভাই কাউকে কারো হত্যা করা কিন্তু এটা কোনো ভালো বিষয় না, ঠিক আছে। যেমন আমরা যেমন ইহুদি নিধন হয় এটা আমরাই করি না, কিংবা ইহুদিরা যে এখন মুসলিমদের উপরে কিংবা খ্রিস্টান বা যে কোনো ধর্ম, যে মুসলিমদের উপরে কিংবা মুসলিমরা অন্য কোনো ধর্মের উপর যেই হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে যেই ধর্মের উপরে, এই বিষয়টাকে আমরা সাপোর্ট করি না, ঠিক আছে। তো হলোকাস্ট হচ্ছে মূলত জার্মানির তোমার অ্যাডলফ হিটলার কর্তৃক যে তোমার ইহুদি নিধনের যে বিষয়টা, প্রক্রিয়াটা, যেই যুদ্ধটা, এটাই হচ্ছে তোমার হলোকাস্ট। মেইন ক্যাম্প সম্পর্কে কি জানো? মেইন ক্যাম্প হচ্ছে তোমার এক্ষেত্রে বানানটা হচ্ছে এরকম, মেইন, ঠিক আছে, ক্যাম্প, ঠিক আছে, মেইন ক্যাম্প, ঠিক আছে, মেইন ক্যাম্প, এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থ হচ্ছে তোমার আমার সংগ্রাম,
এটা কার সংগ্রামের কথা বলা হচ্ছে? এটা বলা হচ্ছে তোমার হিটলারের সংগ্রামের কথা, ঠিক আছে? এটা হিটলারের সংগ্রামের কথা বলা হচ্ছে এক্ষেত্রে। তো দেখো তুমি, অ্যাডলফ হিটলার তোমার 1923 সালে কিন্তু জার্মানির ক্ষমতা দখল করতে চায়, ঠিক আছে? এবং পরবর্তীতে তাকে 5 বছরের সাজা দেওয়া হয় এবং সে যখন জেলে ছিল তখন এইটা দেওয়া হয় এবং নাৎসিবাদের প্রবর্তন করে, ঠিক আছে? নাৎসিবাদের প্রবর্তন করে এবং এইটাকে কিন্তু তোমার নাৎসিদের বাইবেল বলা হয়, ঠিক আছে? এটাকে নাৎসিদের বাইবেল বলা হয়। এই হচ্ছে মেইন ক্যাম্প, ঠিক আছে? তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে মেইন ক্যাম্পে বলতে কিন্তু আবার তোমরা এটা বুঝো না যে মেইন বলতে প্রধান আর ক্যাম্প বলতে তো ক্যাম্প বুঝে, ঠিক আছে? প্রধান ক্যাম্প যেটা, এরকম না, এরকম আবার লিখে দিয়ে আসো না যে যুদ্ধের সময় হিটলার যে বাংকারে ছিল বা যে ক্যাম্প থেকে যুদ্ধ পরিচালনা করতো সেটাকে মেইন ক্যাম্প বলা হয়, ঠিক আছে? এরকম কিছু লিখে দিয়ে আসো না ভাই। যেমন অপারেশন সার্চ লাইট, আমরা অপারেশনের সময় যে সার্চ লাইট ব্যবহার করি সেটাকে অপারেশন সার্চ লাইট বলে, এরকম কিছু না। এটার অর্থ হচ্ছে, এটা জার্মান ভাষায় লেখা মেইন ক্যাম্প, এটার অর্থ হচ্ছে আমার সংগ্রাম। তারপর দেখে এখানে বলা হচ্ছে উদ্দীপকে যে আন্তর্জাতিক সংস্থার কথা বলা হচ্ছে তা পাঠ্য বইয়ের আলোকে তার অঙ্গ সংগঠন সম্পর্কে লেখো। তো দেখো, একটাই বিশ্ব সবার জন্য এই স্লোগানকে সামনে রেখে শান্তিকামী মানুষ শান্তির বার্তা নিয়ে বিশ্বের কি করে তোমার একটাই বিশ্ব সবার জন্য, ঠিক আছে? বিশ্বে শান্তির বার্তা, ঠিক আছে? বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলস কাজ করছে, তবুও শান্তি বারবার ব্যাহত হচ্ছে। মাত্র 2 দশকের সময় ব্যবধানে 2টি বিধ্বংসী যুদ্ধ কিন্তু দেখতে পাই, ঠিক আছে? 2 দশকের ব্যবধানে। তারপর দেখে এটা বলা হচ্ছে মনে গভীর ফলে বিশ্ব নেতৃবৃন্দ একত্রিত হয়ে তারা কি করে, একটি আন্তর্জাতিক শান্তি সংগঠন গড়ে তোলে। এটা কি বলতে হবে এটা আসলে কোন সংগঠনকে বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে আমাদের জাতিসংঘকে। তবে এক্ষেত্রে দেখো তার অঙ্গ সংগঠন সম্পর্কে তুমি কি জানো? তার যে 6টা অঙ্গ সংগঠন আছে কিংবা আরো যে অঙ্গ সংগঠন আছে সেগুলো সম্পর্কে, যেমন 6টি অঙ্গ সংগঠন আছে কি কি দেখো তোমার, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ এবং আন্তর্জাতিক আদালত ও সচিবালয়, ঠিক আছে? এটা হচ্ছে 6টা তার অঙ্গ সংগঠন। এই 6টা অঙ্গ সংগঠন তুমি দিয়ে লেখলে যে সাধারণ পরিষদ, এর সদস্য সংখ্যা এতজন, ঠিক আছে? এরা এই অধিবেশন বসে। তারপর আন্তর্জাতিক আদালত হচ্ছে এই, ঠিক আছে? যার মধ্যে 15 জন বিচারক থাকে যারা 2টি দেশের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে থাকে। তারপর নিরাপত্তা পরিষদ, ঠিক আছে? নিরাপত্তা পরিষদ কি করে থাকে, 20 জন 15 জন অস্থায়ী, 10 জন অস্থায়ী সদস্য, 5 জন স্থায়ী সদস্য আছে। এইভাবে তুমি দিয়ে এবং তারা কি কি কাজ করে। তাছাড়া এদের দেখো কি আছে, ফাও আছে খাদ্য সংক্রান্ত, ইফাদ আছে, তারপর ইলো আছে শ্রমিক সংক্রান্ত, IMF, ইউনেস্কো, ঠিক আছে? শিক্ষা সংস্কৃতি বিষয়ক, ওয়ার্ল্ড ব্যাংক, যারা আমাদের কেউ কিন্তু দেখো তুমি ঋণ দিয়ে থাকে, পৃথিবীতে বিভিন্ন যে দেশে ঋণ দিয়ে থাকে এবং ব্যাংক ব্যবস্থা কি করে, এই বিষয়গুলো তার অঙ্গ সংগঠন সম্পর্কে তোমার এক্ষেত্রে লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখে এক্ষেত্রে আমাদের ঘতে বলা হচ্ছে বিশ্ব শান্তি বৃহৎ সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দেখো, ভূমিকা, সফলতা, ব্যর্থতা, আর কিছুই কিন্তু নেই। ভূমিকা, সফলতা, ব্যর্থতা, এই ভূমিকা সম্পর্কে আমরা অলরেডি বলে আসছি, ঠিক আছে? এটা কিন্তু আর বলার কিছু নেই এক্ষেত্রে। তারপরে যদি আমরা পরবর্তী সৃজনশীল দেখি, দেখো এক্ষেত্রে কিন্তু একটু আলাদা করে আবার দেওয়া আছে যে তারা কি কি করেছে। লেবানন সিরিয়ার অভিযোগের মীমাংসা, এই বিষয়টা আমরা জানি। তারপর কাশ্মীর সমস্যা সমাধান, যে তোমার ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যে সমস্যাটা, ঠিক আছে? এটা কিন্তু দেখো তোমার প্রস্তাবের মাধ্যমে এর সামরিক অবসান ঘটায় 1948 সালে। তারপর দেখো তোমার কোরিয়ার মধ্যে যুদ্ধ, ঠিক আছে? 2 কোরিয়ার মধ্যে যে যুদ্ধটা ছিল 1950 সালে, এটার নিষ্পত্তি। কিংবা সুয়েজ সংকট সমাধান, ঠিক আছে? এক্ষেত্রে যখন তোমার ব্রিটেন কিন্তু এক্ষেত্রে দেখা যায় মিশরের প্রেসিডেন্ট তোমার কিন্তু নাসের কি করে সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন কিন্তু মিশরের উপর করে দেয়, ঠিক আছে? আক্রমণ করে, এই বিষয়গুলো। তারপর আমাদের ভিয়েতনাম আমেরিকার যুদ্ধ, কিংবা আমাদের আছে তোমার বাংলাদেশ পাক যুদ্ধ, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে, যে কারণ এক্ষেত্রে পয়েন্ট করে দেওয়া আছে, এইভাবে যদি তুমি পয়েন্ট করে দাও এটা তোমার জন্য সুন্দর হবে, যে না তুমি এই বিষয়গুলো আলাদা আলাদা করে দিলা, ঠিক আছে? এই বিষয়গুলো। তারপর দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে তোমার ইরাক কুয়েত দখল করে কত সালে? ইরাক কুয়েত দখল করে তোমার 1990 সালের 11 নভেম্বর কিন্তু ইরাক কুয়েতকে দখল করে নেয়, ঠিক আছে? আজকে সেই ইরাকের অবস্থা কি আর কুয়েতের অবস্থা কি? ইরাককে ধ্বংস করে দিল মূলত আমেরিকা, এবং ইরানও ধ্বংস করলো, কারণ ইরানে ছিল শিয়া সম্প্রদায় এবং ইরাকে হচ্ছে সুন্নি সম্প্রদায়। এরা কিন্তু ধ্বংস করে দিল তোমার ইরাককে, ঠিক আছে? মানুষকে মানে মুসলিমদের আসলে প্রকৃত শত্রু, ঠিক আছে? অন্য কোনো ধর্ম যদি আজকে মুসলিম বিশ্ব এক থাকতো, ঠিক আছে, এত জনসংখ্যার
একটা ধর্ম, কিছু করতে পারতো না। কিন্তু তাড়াতাড়ি দেখো ইরাকের উপর ইরানের হামলা, ঠিক আছে, তারপর কুয়েতের উপর তোমার ইরাকের হামলা, বাংলাদেশের উপর পাকিস্তানের হামলা, তাদের নিজেদের মধ্যে ভাই যুদ্ধ লেগে আছে, ঠিক আছে। আর মানুষ আর কে কি কতটুকু ই করবে, ঠিক আছে, ক্ষতি করবে। তারপর দেখো ভিয়েতনাম ট্র্যাজেডি বলতে কি বুঝো? ভিয়েতনাম ট্র্যাজেডি বলতে আসলে আমাদের ভিয়েতনামের উপর যে তোমার কি বলে আমেরিকা যে তোমার এই করে যুদ্ধ ঘোষণা করে 1965 থেকে 1975 সাল, দুইটা দেশ থেকে খুব খারাপভাবে আমেরিকা তোমার ব্যর্থ হয়। একটা হচ্ছে আফগান, যেটা আমাদের এই যে 21 সালে কিন্তু দেখো ফিরিয়ে নিতে বাধ্য হলো তোমার বাইডেন সরকার, এবং আরেকটা হচ্ছে এই ভিয়েতনাম। ভিয়েতনামে তারা প্রচন্ড মাইর খায়, ঠিক আছে। তুমি যদি দেখো ভিয়েতনামে তাদেরকে মনে করো তুনুধুনু করে দেয় একদম আমেরিকাকে। তারপরে দেখো এই ক্ষেত্রে তারা দেখো তোমার এই ক্ষেত্রে 20 লাখ মানুষকে হত্যা করেছিল, ঠিক আছে, আমেরিকা, এবং 58,000 কিন্তু তোমার সৈন্য মারা যায়, মার্কিন সৈন্য কিন্তু মারা যায় 58,000, ঠিক আছে। যদিও তাদের সংখ্যা কম, কিন্তু তারা এইসব সবাই ট্রেইনড আর্মি ছিল, তারা মারা গেছে। আর এই ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণও আছে, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে উদ্দীপকে তোমার পাঠ্যপুস্তকের কোন সংগঠনের কথা বলা হচ্ছে? এই সংস্থা, উক্ত সংস্থা গঠনের উদ্দেশ্য লেখো। তার মানে দেখো আমরা যদি দেখি এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার পৃথিবীতে অনেক সময় ভয়াবহ যুদ্ধ সংঘর্ষ, যুদ্ধের ভয়াবহতা থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য তোমার একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়, এবং ফলে বিশ্ব শান্তির নেতৃবৃন্দ বিশ্ব শান্তি স্থাপনের জন্য একত্রে মিলে আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে, যা বিশ্ব শান্তির সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা বুঝতে পারি এটা আসলে কোনটা, এটা হচ্ছে আমাদের জাতিসংঘ, ঠিক আছে। এবং জাতিসংঘের এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো কি জানতে চাওয়া হয়েছে, জাতিসংঘের এই ক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হয়েছে তোমার জাতিসংঘ গঠনের উদ্দেশ্যটাকে। জাতিসংঘ গঠনের যে উদ্দেশ্যটা, এটা তোমার এই ক্ষেত্রে বর্ণনা করতে হবে, ঠিক আছে। কেন গঠন হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, জাতিপুঞ্জের ব্যর্থতা, তারপর ঠিক আছে বিশ্ব শান্তি রক্ষার জন্য তোমার যেসব বড় বড় দেশ আছে তাদের উদ্যোগ গ্রহণ, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে উল্লেখ করতে হবে। তারপর দেখে এক্ষেত্রে আমাদের ঘতে বলা আছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠনের ভূমিকা। এই দেখো ভূমিকা, এই ভূমিকা শব্দটাই আমরা এ পর্যন্ত 4টা সৃজনশীলে দেখেছি। 2টা সৃজনশীলে আমরা কিন্তু দেখো তোমার 2টা সৃজনশীলে আমরা কিন্তু দেখেছি তোমার কি সাফল্য, এবং একটার মধ্যে সাফল্য এবং ব্যর্থতা। 7টা সৃজনশীল দেখো, 7টার মধ্যে তোমার ঘতে শুধুমাত্র তোমার জাতিসংঘের কথাই বলা আছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা আছে আমাদের, দেখো এখানে কিন্তু সুন্দর করে তারাই দেখো এই সুন্দর করে কিন্তু এখানে দেখো পয়েন্ট করে দেওয়া আছে, যেটা আমি বলেছি যে তোমরা এখানে পয়েন্ট করে দেবা, ঠিক আছে। তারা কি কি পয়েন্টগুলো দিয়েছে, এই পয়েন্টগুলো দেখে দেখে তোমার পয়েন্টগুলো লিখে আসবে, ঠিক আছে। এটা তোমার সবচেয়ে ভালো হয়। আচ্ছা আমরা এক্ষেত্রে যদি কত দেখি, এক্ষেত্রে বলা হচ্ছে ইউনেস্কোর কাজ কি? ইউনেস্কোর কাজ হচ্ছে তোমার মূলত তোমার শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে, শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়। তারপর যদি এক্ষেত্রে তুমি দেখো নিরাপত্তা পরিষদের কাজ কি? নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে তোমার জাতিসংঘের 6টি মূল আছে, এর মধ্যে নিরাপত্তা পরিষদ একটি, এবং যার মধ্যে আমরা জানি যে 5টি স্থায়ী সদস্য এবং তোমার 10টি অস্থায়ী সদস্য আছে। 5টি স্থায়ী সদস্য কারা এবং 10টা অস্থায়ী সদস্য যারা 2 বছরের জন্য নির্বাচিত হয়, ঠিক আছে, এবং তাদের কাজগুলো কি নিরাপত্তা বিধান করে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে উপযুক্ত, ঠিক আছে। প্রশ্নবোধক স্থানে কি হবে? যারা দেখো শিশু স্বাস্থ্য, অর্থ সংস্থা, শিক্ষা বিষয়ক, ঠিক আছে। দেখো এই সবগুলো বিষয় আসলে কার কাজ? এটা হচ্ছে আমাদের জাতিসংঘ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জাতিসংঘ। জাতিসংঘ কিভাবে? জাতিসংঘ আমরা এটা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি জাতিসংঘ কিভাবে তোমার এই ক্ষেত্রে কিন্তু জাতিসংঘ কারণ দেখো এই ক্ষেত্রে জাতিসংঘের কিন্তু এই সংস্থাগুলো আছে, ঠিক আছে, এই সংস্থাগুলো আছে। অতএব তুমি দেখো যে এই ক্ষেত্রে তুমি বলবে যে জাতিসংঘের আমরা জানি যে জাতিসংঘ আমাদের শিক্ষা নিয়ে কাজ করে, তারপর শ্রমিকদের তোমার নিয়ে কাজ করে, শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করে, তারপর বিশ্ব স্বাস্থ্য ইসের জন্য আছে, তারপর তাদের বিশ্ব ব্যাংক আরো বিভিন্ন যে বিষয়গুলো আছে যেগুলো অর্থ দিক দিয়ে করে, ঠিক আছে। অতএব আমি মনে করি যে এটা আসলে জাতিসংঘ। এবং উক্ত সংগঠনে বৃহৎ শক্তির ভূমিকা, উক্ত সংগঠনে বৃহৎ শক্তি, তার মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার উক্ত সংগঠনের ভূমিকা চায় না, বৃহৎ শক্তির। এক্ষেত্রে একটা বৃহৎ শক্তি আছে আমাদের আমেরিকা, ঠিক আছে। আমেরিকার ভূমিকা কিংবা আমাদের তারপর আরো যেসব তোমার 5টি স্থায়ী সদস্য আছে, ঠিক আছে, তাদের ভূমিকা এই ক্ষেত্রে বলতে হবে যে তারা কিভাবে তোমার ভূমিকা রাখে, তারা কিভাবে ভেটো প্রদান করে, বা একটা ইসের ক্ষেত্রে কোনো দেশে যুদ্ধ লাগলে তারা কিভাবে ওই দেশের যুদ্ধগুলো তারা মীমাংসা করে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে কিন্তু তুলে ধরতে হবে, ঠিক আছে, যে তারা
আরও বিভিন্ন দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তারা তখন কিভাবে সাহায্য করে বা ওইগুলো মিলিয়ে নেয়, ঠিক আছে। যেমন দেখো এক্ষেত্রে 1956 সালে যখন সুয়েজ খালের উপর তোমার জাতীয়করণের জন্য যখন তোমার এক্ষেত্রে কিন্তু দেখো তোমার রাশিয়া ভেটো দেয়, ঠিক আছে। তারপর এইরকম দেখো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে যেহেতু স্নায়ু যুদ্ধ ছিল এই জন্য তারা কিন্তু একে অপরকে ভেটো দেয়, ঠিক আছে। এবং এটাই ছিল তাদের ভূমিকা যে তারা আসলে একজন আরেকজনকে মনে করে ভেটো দেয়, কিংবা তারা যেমন একইভাবে সফলতার দিক দিয়েও তারা এগিয়ে আছে, একইভাবে তারা কিন্তু সমানতালে ব্যর্থতারও আছে, যে একজন যদি একটা আইন পাশ করে অপরজন এটাকে ব্যর্থ করে দেয়, ঠিক আছে। ব্যর্থ করার জন্য উঠে পড়ে লাগে, ভেটো দেয়, ঠিক আছে, ভেটো প্রদানের মাধ্যমে। এইভাবে কিন্তু এটা কাজ করে যাচ্ছে, ঠিক আছে। তো আজকের আমাদের কিন্তু এইগুলো এই পর্যন্তই, ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে। এরপরে আমরা আমাদের যে পরবর্তী যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা সম্পর্কে আমরা টেস্ট পেপার সলভিং এবং সৃজনশীল যেসব ওই চ্যাপ্টার সম্পর্কে যে আলোচনা ওগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।